আসসালামু আলাইকুম। আজকে আলোচনা বিষয় হচ্ছে পুঁজিবাদ বলতে কি বুঝো, পুঁজিবাদের বৈশিষ্ট্য উল্লেখ করো। তো পুঁজিবাদ বলতে কি বুঝো এই বিষয়ে আলোচনা করা আছে। আমি শুধু আজকে আলোচনা করব যে পুঁজিবাদের বৈশিষ্ট্য সংক্ষেপে, এটা শুধু আলোচনা করব। দেখো, সমাজ ব্যবস্থার বিকাশকালে বিশেষ একটি পর্যায়ে সে পুঁজিবাদের আবির্ভাব হয়। আগে কিন্তু সমাজতান্ত্রিক বিশ্বাসী ছিল, কিন্তু বর্তমান বিষয়ে এসে কিন্তু পুঁজিবাদের আবির্ভাব ঘটেছে। আর পুঁজিবাদ বলতে কি বোঝায় এই বিষয়টা আলোচনা করা আছে। সমাজ ব্যবস্থা নিয়ম পরিবর্তনশীল, কারণ সমাজ সর্বদা পরিবর্তনশীল। এর বিকাশ সহজ কোনো পথে সম্ভব হয়নি, কারণ যখন সমাজতন্ত্র ছিল তখন কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি হতো, তখন বিপ্লব সৃষ্টি হতো। আর এই বিপ্লবের ফলে দেখা যাচ্ছে মানুষ স্বাধীনতা লাভ করে কিন্তু তারা নিজেদের মতো কি করতো, পুঁজিবাদে বিশ্বাসী হলো। আর এই পুঁজিবাদ হলো সমাজ ব্যবস্থার বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে পরিচিত ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থা কিন্তু বর্তমান পুঁজিবাদে বিশ্বাসী। পুঁজিবাদটা কি? পুঁজিবাদ হচ্ছে মূলত যে সরকারি হস্তক্ষেপ থাকবে না, ব্যক্তি মালিকানায় যে কোনো বিষয় পরিচালিত হবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে। এখানে দেখো পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলো এখানে পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলো এখানে দেখো পয়েন্ট আকারে দেওয়া আছে। এই পয়েন্ট আমি দেখবো না, আমি দেখাবো হচ্ছে বিস্তারিত আলোচনা দেখাবো। এখানে বিরোধী শ্রেণীর উপস্থিত। পুঁজিবাদী অর্থনীতি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় দুটি পরস্পর বিরোধী শ্রেণীর উপস্থিত লক্ষ্য করা যায়। এখানে কার্ল মার্কসের ভাষায় এখানে হচ্ছে মার্কস হবে। মার্কসের ভাষায় বুর্জোয়া শ্রেণী আর হচ্ছে সর্বহারা শ্রেণী। আমরা এক কথায় বুঝবো যে বুর্জোয়া বলতে যেটা ধনী শ্রেণী, আর সর্বহারা বলতে গরিব শ্রেণী। আমরা আবার আরেক রকম বুঝতে পারি যে বুর্জোয়া শ্রেণী হচ্ছে শাসক শ্রেণী, আর সর্বহারা হচ্ছে শোষিত শ্রেণী। দেখো, পুঁজিপতি শ্রেণী হলো বুর্জোয়া শ্রেণী, যারা শাসক হিসেবে চিহ্নিত, অর্থাৎ যারা অর্থশালী। এবং শ্রমিক শ্রেণী হচ্ছে বুর্জোয়া কাছে শোষিত হয়, তাহলে শ্রমিক শ্রেণী আছে কিন্তু সর্বহারা শ্রেণী। এক সময় এদের মধ্যে দ্বন্দ্ব অনিবার্য হয়ে ওঠে, অর্থাৎ যখন মালিক যখন শ্রমিকের উপর অত্যাচার নির্যাতন করবে, সেক্ষেত্রে কিন্তু শ্রমিকরা বিপ্লবের মাধ্যমে কিন্তু তাদের দাবি দেওয়া কিন্তু পূর্ণ করে। এর ফলে কিন্তু তাদের মধ্যে কি হয়, দ্বন্দ্বের সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে ব্যক্তি মালিকানার উপস্থিত, যেটা আমি আগেই বললাম পুঁজিবাদ হচ্ছে ব্যক্তি মালিকানায় পরিচালিত। পুঁজিবাদের প্রধান বৈশিষ্ট্য হলো ব্যক্তি মালিকানা। একমাত্র ব্যক্তি মালিকানার কারণেই পুঁজিপতি শ্রেণী গড়ে ওঠা সম্ভব। এখানে রাষ্ট্রীয় মালিকানা অনুপস্থিত, অর্থাৎ রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করতে পারে না। তোমরা হয়তো অর্থব্যবস্থা যে পড়েছো, যে পুঁজিবাদী অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা, সেই অর্থব্যবস্থার মধ্যেই কিন্তু এই পুঁজিবাদী অর্থব্যবস্থা, যেখানে কি থাকে না, অর্থাৎ সমাজতন্ত্র কোনো থাকে না, অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানা থাকে না। সমাজতন্ত্রে কিন্তু রাষ্ট্রীয় মালিকানায় থাকে, ব্যক্তির এখানে হস্তক্ষেপ থাকে না। আর এই ব্যক্তি মালিকানায় অর্থাৎ পুঁজিবাদে ব্যক্তি মালিকানা থাকে, সরকারের হস্তক্ষেপ থাকে না। মালিক শ্রেণী অর্থাৎ বুর্জোয়া উৎপাদক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান হোক বা একটা রাষ্ট্রীয় পুঁজিবাদী রাষ্ট্রীয় হোক না কেন, সেখানে কিন্তু মালিক শ্রেণী কিন্তু উৎপাদন ব্যবস্থা কি করে, নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সংগঠনের সবকিছু কিন্তু সেই নিয়ন্ত্রণ করে। অপরপক্ষে সর্বহারা শ্রেণী তাদের শ্রম বিক্রি করে অর্থের বিনিময়ে। আর এখানে শ্রমিক শ্রেণী কিন্তু মালিকদের কাজ করে দেয়, এখানে কি তারা বিনিময় কি করে, অর্থ নেয়। এরপর দেখো অবাধ প্রতিযোগিতার উপস্থিত। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা লক্ষ্য করা। অবাধ প্রতিযোগিতা বলতে এখানে যে কেউ ব্যবসা করতে পারে, এবং ব্যবসায়িক পণ্য নিয়ে এখানে কিন্তু বাজারে কিন্তু তাদের মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। প্রত্যেক তার খেয়াল খুশি মতো ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, অর্থাৎ নিজের মতো সে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে। প্রত্যেকে চায় সর্বোচ্চ মুনাফা পেতে, অর্থাৎ যে সমস্ত মালিক শ্রেণী আছে এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে কোনো ব্যবসা বাণিজ্য করবে না। এক্ষেত্রে তাদের লক্ষ্যই থাকবে হচ্ছে সর্বোচ্চ মুনাফা পেতে। এজন্য বুর্জোয়া বা মালিক পক্ষের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়, অর্থাৎ বিভিন্ন মালিকদের মধ্যে, পুঁজিবাদী ব্যবসায়ীদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা দেখা যায়। অর্থাৎ মনে করে যে সাবান আছে, অর্থাৎ দেখা যাচ্ছে লাক্স সাবান, লাইফ বয়, বিভিন্ন সাবান আছে, এক্ষেত্রে কিন্তু গুণগত মানের দিক থেকে কিন্তু এই মালিকদের মধ্যে কি হয়, প্রতিযোগিতার সৃষ্টি হয়। এগুলো হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারের হচ্ছে বৈশিষ্ট্য। এরপর দেখো মুক্ত বাজার। পুঁজিবাদী অর্থব্যবস্থায় কোনো সুনির্দিষ্ট সীমারেখার মধ্যে ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় না, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যে সীমাবদ্ধ, এরা কিন্তু নয়। দেশের মধ্যে যেমন অবাধে ব্যবসা বাণিজ্য করে, তেমনি বিদেশি বাজারেও এর সমান প্রতিযোগিতা চলে। বিদেশি বাজারেও কিন্তু এই প্রতিযোগিতা কিন্তু চলতেছে।
এজন্য একে বর্ডারলেস মার্কেটও বলা হয়। এরপরে দেখো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার অর্থব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন সাধিত হয়। পুঁজিপতিরা নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য রাষ্ট্রের নীতি নির্ধারিত প্রভাব ফেলে। এই পুঁজিবাদীরা কিন্তু এক হিসেবে বলা যায় যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী একটা দল, যারা কি করে, যারা হচ্ছে সরকারকে নিয়ন্ত্রণ করে। এদের লক্ষ্য কিন্তু যে আমরা সরকার গঠন করব এরকম কিন্তু লক্ষ্য না। তারা একটা দল হয়ে কি করবে, জনগণের স্বার্থে বা তারা নিজেদের স্বার্থে কি করবে, সরকারকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থাকেও তারা নিয়ন্ত্রণ করতে পারে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে মনে করো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিরকম হতে পারে, যেমন পরিবহন খাতে যেমন মালিক সমিতি আছে, এরা যদি চায় যে আজকে আমরা বাস বন্ধ করে রাখবো, রাস্তাঘাটে কোনো বাস চলবে না, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে সাধারণ জনগণের কিন্তু সমস্যা হবে এবং সরকারও কিন্তু সমালোচিত হবে। এক্ষেত্রে কিন্তু তারা যে তাদের যে চাওয়া পাওয়া আছে, বা তারা যদি মনে করে যে ভাড়া বেশির জন্য আবেদন করছে, এক্ষেত্রে কিন্তু তাদের ভাড়া বেশি দিতে হবে, এটা বাধ্যতামূলক করতে হবে। এই পুঁজিবাদী ব্যবসায়ীরা যদি মনে করে যে আমরা সাবান দিয়ে যে সমস্ত আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, এইসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবো, সেক্ষেত্রে কিন্তু সরকার এবং সেই রাষ্ট্র কিন্তু ভেঙে যাবে। এক্ষেত্রে রাজনৈতিক ব্যবস্থা কিন্তু পরিবর্তন করাতে পারে এই পুঁজিবাদী ব্যবসায়ীরা বা পুঁজিবাদী সংস্থা। এরপরে দেখো ক্রেতা বিক্রেতার স্বাধীনতা। পুঁজিবাদী অর্থব্যবস্থায় ক্রেতা ও বিক্রেতা তাদের চূড়ান্ত স্বাধীনতা ভোগ করে, অর্থাৎ ক্রেতা চাইলে যেটা পণ্য বা যে পণ্য তার ক্রয় করতে ইচ্ছুক, যে ভোগ করতে ইচ্ছুক উপযোগটা, সেটাই সে ভোগ করতে পারে। এখানে কেউ বাধ্যবাধকতা দেবে না। বিক্রেতা জোর করে তাকে বেঁধে রেখে দেখাচ্ছে এই পণ্যটা দেবে, তা কিন্তু করবে না। ক্রেতা তার নিজের ইচ্ছাধীন অনুযায়ী সে কিন্তু যে কোনো পণ্য সে কিনতে পারে, সে যে কোম্পানির হোক বা যে কোনো পুঁজিবাদী ব্যবসায়ী সংগঠনের নেতাবৃন্দরে যে কোনো প্রতিষ্ঠান থাক, সেখান থেকে সে ইচ্ছা করলে যে কিনবে তা নয়, তার নিজের ইচ্ছা অনুযায়ী যেটা ভালো মনে করবে সে সেটাই কিনবে। আর বিক্রেতাও এখানে স্বাধীনতা ভোগ করবে। বিক্রেতা ইচ্ছা করলে সে আজকে বিক্রি করলো, না হয় না করলো, এক্ষেত্রে কিন্তু বিক্রেতারও কিন্তু স্বাধীনতা রয়েছে। তারপর এখানে ক্রেতা তাদের পছন্দের জিনিস কিনতে পারবে, তার যেটা ভালো লাগবে, যেটা মনে হবে যে না এটার আমার উপযোগ, আমি এটা ভোগ করতে ভালো পারবো, এক্ষেত্রে সে সেই জিনিসটাই কিনতে পারে। বিক্রেতাও ক্রেতাকে পছন্দের গুরুত্ব দেয়, বিক্রেতাও ক্রেতার পছন্দকে গুরুত্ব দেয়। এই জন্যই কিন্তু তারা দেখো না, যে সমস্ত মনে করো একটা সাবানই তৈরি করলো, সাবানের উপরে যে আছে মনে করো যে প্যাকেট, এটা কিন্তু অনেক ডিজাইন করে, তারপরে কি করে, তারপরে বিভিন্ন বিজ্ঞাপন দেয়। এক্ষেত্রে ক্রেতা যাতে আকৃষ্ট করে, এজন্য ক্রেতার পছন্দকে গুরুত্ব দেয়। আর্থিক সামর্থ্য, রুচিবোধ, ইচ্ছা অনুযায়ী একজন ভোক্তা পণ্য ক্রয় করবে। তার নিজের সামর্থ্য অনুযায়ী, তার রুচিবোধ অনুযায়ী, সে তার ইচ্ছা অনুযায়ী সে সেটা ক্রয় করতে পারে, অর্থাৎ চাহিদার উপর ভিত্তি করে। ব্যক্তির স্বাধীনতা স্বীকৃত। পুঁজিবাদী ব্যবস্থায় ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠান অর্থনৈতিক জীবনে রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকে না। ব্যক্তি অবাধ স্বাধীনতা ভোগ করে, যেটা তোমরা আছে 4 নাম্বারে যে ক্রেতা বিক্রেতা সারবন্ধ, সেটাই বুঝতে পারলে। এখানে ব্যক্তি স্বাধীনতা অর্থ হলো বাণিজ্য, বিনিয়োগ, মুনাফা, তারপরে পেশা নির্বাচন প্রভৃতি স্বাধীনতা। এই স্বাধীনতাকে অর্থনৈতিক ভাষা বলে লেজার ফেয়ার নীতি বলা হয়। তারপরে উপসংহার। উপযুক্ত আলোচনা থেকে বলা যায় পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্য হলো অতিরিক্ত উৎপাদন এবং মুনাফা অর্জন করা, যেটা আমরা আগেই জানলাম যে পুঁজিবাদী ব্যবসায়ের অন্যতম লক্ষ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। উদ্বৃত্ত মূল্যের জন্য সমাজের শোষণও চলে, উদ্বৃত্ত মূল্যের জন্য সমাজের শোষণও চলে, অর্থাৎ উদ্বৃত্ত বলতে বলতে অতিরিক্ত মূল্য। তারপরে পুঁজিবাদী সাধারণ ব্যক্তি স্বাধীনতার কথা বলে। 20 শতাব্দীতে পুঁজিবাদী ব্যক্তি স্বাধীনতা নামে মাত্র যে স্বাধীনতা দেওয়া হয় তা মূলত ভোগ করে পুঁজিপতি মালিক শ্রেণী। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে পুঁজিপতি মালিক শ্রেণী সর্বদাই সব থেকে বেশি স্বাধীনতা ভোগ করে থাকে ক্রেতাদের থেকে।